সংসদীয় সরকার ছাড়া কোনো সংস্কার স্থায়ী হয় না বললেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দাবি। শাহরিয়ার, বাবু, শ্যামল 7 দিনের রিমান্ডে, সুজনের রিমান্ডে স্থগিত। $2 বিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক, দুর্নীতি নির্মূল ও সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। পুলিশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা, ইন্ধনে হাসিনাপন্থী কর্মকর্তারা। জোরালো হচ্ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি, অগ্নি পরীক্ষায় ভারত। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জনগণের নির্বাচনে সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সংসদীয় সরকার ছাড়া কোনো সংস্কার স্থায়ী হয় না। তারেক রহমান বলেন, মাফিয়া সরকার শুধু দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে নাই, দেশের সাংবিধানিক এবং স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আদিত্য মামুনের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বাড়তে থাকে দলীয় নেতাকর্মীর সমাগম। দুপুরের মধ্যেই লোকে লোকারণ্য হয় নয়াপল্টন সহ আশপাশের এলাকা। বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন বর্তমান সরকারকে সহায়তা করতে হবে। ফ্যাসিবাদের পতন হলেও মাফিয়া চক্র এখনও প্রশাসনে ঘাপটি মেরে আছে অভিযোগ করে তারেক রহমান বলেন, 15 বছরের জঞ্জাল দূর হয়েছে, এখন আইন শৃঙ্খলা বাহিনীকে গড়ে তুলতে হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কার কার্যকরী ফল পাওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দ্রুত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণ চাইলে নতুন রাজনৈতিক দলও ক্ষমতায় আসতে পারে। আরো প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায়। এমনকি কেউ যদি মনে করে একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। বিচার বিভাগ, ব্যাংক ব্যবস্থাকে সাবেক সরকার ধ্বংস করেছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় গৃহকর্মী হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির ও ভাসানটেক থানার হত্যা মামলায় শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আলাদা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, আর সুজনের রিমান্ড স্থগিত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। মঙ্গলবার সকালে সিএমএম আদালত প্রাঙ্গণ ছিল কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা। আদালতে হাজির করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, রাশেদ খান মেনন ও নুরুল ইসলাম সুজনকে।
রাজধানীর শান্তিনগরে গৃহকর্মী লিজা হত্যা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির এবং ভাসানটেক থানার ফজলু হত্যা মামলায় শ্যামল দত্তকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে রমনা ও ভাসানটেক থানা পুলিশ। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করে আদালত। প্রাথমিক অবস্থায় তদন্তকারী কর্মকর্তা তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। আমরা আসামি পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করি। এদিকে বিএনপি নেতা মির্জা আব্বাসের উপর হামলার মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এই রাশেদ খান মেনন সহ কারা জড়িত ছিল মূল রহস্য তথ্য উদ্ঘাটনের জন্যই বিজ্ঞ আদালতে প্রসিকিউশন পক্ষে আমরা আইনজীবীরা সহায়তা করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ডের প্রেয়ারের বিষয়ে সুস্পষ্ট মতামত নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হলেও পরে স্থগিত করা হয়। সোমবার ভোরে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। একই দিন রাতে বনানী ও শ্যামলী এলাকায় আলাদা অভিযানে গ্রেফতার করা হয় শাহরিয়ার কবির ও নুরুল ইসলাম সুজনকে। গত 22 আগস্ট গুলশান থেকে গ্রেফতার করা হয় রাশেদ খান মেননকে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশকে $2 বিলিয়ন বেশি ঋণ সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকার সংস্কার কাজে সহায়তা করতে চলতি অর্থবছরেই এই ঋণ বাড়ানোর আশ্বাস দিয়েছে সংস্থাটি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ঋণ সহায়তার আশ্বাস দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ এসেক। সংস্কার, বন্যা পরিস্থিতির উন্নয়ন, জলবায়ু পরিবর্তন খাত ও স্বাস্থ্যসেবা উন্নয়নে এই ঋণ সহায়তার বিষয়ে গুরুত্ব দেয়া হয় বৈঠকে। দেশের গুরুত্বপূর্ণ আর্থিক চাহিদাগুলো যৌক্তিক বলে মনে করেন বিশ্বব্যাংক প্রতিনিধি। সে সময় 15 বছরের শাসন ব্যবস্থা সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কারের পর দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও একটি নতুন রাষ্ট্রীয় কাঠামো নির্মাণের কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এভার্গিসের সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ডোনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। বাট ডিসকাশনটা মেইনলি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টি করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন কনস্টেবল সোহাইবুর ও নায়েক সজীব। বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনী প্রচারণা চালাচ্ছিলেন তারা। জিজ্ঞাসাবাদে পুলিশের এই 2 সদস্য এমন আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন কনস্টেবল সোহাইবুর রহমান ও নায়েক সজীব সরকার। বিভিন্ন শ্রেণী, পেশা ও সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ছিল তাদের উদ্দেশ্য। ওরা যে কথাগুলো বলছিল সে কথাগুলো যে অযৌক্তিক তা না, কথাগুলো যৌক্তিক, কিন্তু একটা কথা আছে না যে কথাটা কোন পরিস্থিতিতে কে কীভাবে কাকে দিয়ে বলাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। ইনভেস্টিগেটিং অফিসাররা যেটা পেয়েছে সেটা একটা গণমাধ্যমে এসছে যে তারা বলেছে তাদেরকে দিয়ে ওই যে তথাকথিত যে এখন যারা পলাতক হয়ে আছে পুলিশের, ওই সময় যাদের নেতৃত্বে তারা করেছিল, যে কী নাম বললো, হাবিব, হারুন, বিপ্লব, মেহেদি ইত্যাদি নাম বললো আর কি, ইয়েতে আসছে নিউজ মে। তো তাদেরকে প্ররোচনা দিয়েছে, উস্কানি দিয়েছে এই কাজগুলো করার জন্য। রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার এই 2 পুলিশ সদস্য সরকার বিরোধী প্রচারণার উদ্দেশ্যেই এসব করেছিলেন। একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করলে ওদের যারা মুরব্বী তারা মনে করছে যদি পুলিশের মধ্যে এখন যদি একটা বিশৃঙ্খলা হয় তাহলে এটার বেনিফিশিয়ারি ওরা হবে।
ঢাকা মহানগর পুলিশের বিবৃতিতেও কনস্টেবল শোয়েবুর ও নায়ক সজীবের বিষয়টি স্পষ্ট। বিবৃতিতে বলা হয়েছে, আসামি শোয়েবুর রহমান ও সজীব সরকার ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছেন। এছাড়া জনসাধারণের সেবা বাধাগ্রস্ত ও বিনষ্ট করার জন্য আসামিরা উস্কানিমূলক বার্তা পোস্ট করেছেন। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যাসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। যদিও বিভিন্ন মহল থেকে তার প্রত্যর্পণের দাবি ভারতকে একটি কূটনৈতিক জটিলতার মধ্যে ফেলে দিয়েছে। বিষয়টি বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ককেও পরীক্ষার মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে হত্যাসহ মামলা হয় ৪টি। সেই ধারাবাহিকতায় এ পর্যন্ত দেশ জুড়ে ১৫০ শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে, আর এর মধ্যে হত্যা মামলায় রয়েছে ১৫৭টি। তারপরও সাবেক এই প্রধানমন্ত্রীর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে আইনের আরও সংশোধন করতে হবে। আইন অনুযায়ী যখন আসামিকে না পাওয়া যাবে এবং যদি আমরা তদন্তে এটা পাই যে উনি দেশের বাইরে আছেন, সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের কি ধরনের চুক্তি আছে বা এক্সট্রাডিশন ট্রিটি আছে কিনা এইসব, কিন্তু এই যে ফিরিয়ে আনার ব্যাপারটা, এইটা কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। এটা ট্রাইব্যুনাল বা ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এটা করতে পারে না। ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনা ভারতের সদিচ্ছার উপর নির্ভর করে। তার বিরুদ্ধে প্রথমত যদি মামলা থাকে এবং ওই মামলায় উনি যদি সাজাপ্রাপ্ত হন, সেক্ষেত্রে তারা যদি বলে এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলাটি করা হয়েছে, সেক্ষেত্রে তারা প্রত্যর্পণ রিফিউজ করতে পারে। ভারত ছাড়া আর কোনো দেশে শেখ হাসিনার আশ্রয় পাওয়ার সম্ভাবনা খুবই কম। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানালে অন্য অনেক দেশও তাদের অনুসরণ করতে পারে। আইনের বাইরে গিয়ে বা পাশ কাটিয়ে তাকে ইউকেতে আশ্রয় দেওয়ার সম্ভাবনা খুব কম। আর ইউকে তো দেবে না, ইউএস কিন্তু অলরেডি তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। তো ইউকে এবং ইউএস যে সিদ্ধান্ত নেয়, ধারাবাহিকভাবে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং কানাডা কিন্তু দে ফলো সুইট, তারা একইভাবে অনুসরণ করে। তবে যতই বাধা আসুক না কেন, সাবেক স্বৈর শাসক শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচারের দাবি জোরালো হচ্ছে চারদিকে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সংশোধন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, পরিবর্তন আসছে সাক্ষ্যবিধি ও সংজ্ঞায়নে। রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব বললেন আসিফ মাহমুদ, সংস্কার শেষে নির্বাচন। আমন্ত্রণ আবারও সন্ধ্যার ২১ সংবাদে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে শিগগিরই তথ্য উপাত্ত অনুসন্ধান শুরু করবে জাতিসংঘের প্রতিনিধি দল। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য দেখা করেছেন তথ্যানুসন্ধান দলের সদস্যরা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের মেয়াদ শেষ হলেও এ বিষয়ে ভারতের কাছে কিছুই জানতে চায়নি বাংলাদেশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিস্তারিত থাকছে নাহিদ সিরাজি নিম্নের প্রতিবেদনে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চায় বাংলাদেশ সরকার। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের যে কোনো লজিস্টিক সহায়তা প্রয়োজন হলে তা দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাদের তো কাজ শুরু করেনি, এখন তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায়, বলতে চায়। আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত হোক। আমরা ইন্টারফেয়ার করবো না। তাদের কোনো হেল্প লাগলে কোনো এখানে যাবে, সেখানে যদি তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হয় অথবা তাদের থাকার কোনো ব্যবস্থা নেই, আমরা হেল্প করতে রাজি আছি। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইন বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে বলে জানান উপদেষ্টা। সাইডলাইনের মিটিং যেটা হয়, এটা কিন্তু এমনকি শেষ মুহূর্তেও অনেক কিছু ফিক্সড হয়, কতগুলো বলা থাকে, কিন্তু হয়তো ঠিক দুই পক্ষই জানে, কিন্তু এক্সাক্ট টাইমটা হয়তো বের করতে পারছে না। এমনও হবে যে একদিন আগে হয়তো বা যেদিন চলছে আগামীকাল, এইভাবে হয়তো কিছু কিছু।
শেখ হাসিনার পাসপোর্টের বৈধতা নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য চাওয়া হয়নি বলেও জানান তৌহিদ হোসেন। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে। এসব তথ্যের ভিত্তিতে আগামী দিনগুলোতে অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সেটাই এখন দেখার। থ্যাংক ইউ। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। দ্রুতই সংশোধন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। সাক্ষ্য প্রমাণ, অপরাধের উপাদান, মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞাসহ বেশ কিছু বিষয়ে সমস্যা চিহ্নিত করে সংশোধনের বিষয়ে নীতিগতভাবে রাজি হয়েছে সরকার। 21 টেলিভিশনকে এমন তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে বিদ্যমান ট্রাইব্যুনাল আইন সংশোধন হলে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে বলে মত ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী SM শাহজাহানের। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। শারমিন আক্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাব্বিরের বড় বোন। একমাত্র ভাইয়ের বিচার চাইতে বাগেরহাট থেকে বৃদ্ধ বাবাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। পরীক্ষা স্থগিত হয়েছে, পদার্থ পরীক্ষা দিয়ে দেশের থেকে আসছে। আসার পরে বলে কি, আপা আপনার আমাদের জন্য মজা কিনে নিয়ে এসে, এটা বলে ও বাসার থেকে বেরোইছে। পরে হসপিটাল থেকে ফোন আসছে যে সাব্বির কি বলছে, আমার ভাই বলে কি সে মারা গেছে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 23টি গণহত্যার অভিযোগ দায়ের হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে। 1973 সালে পাশ হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার করতে পারে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠন এবং ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তুতি নিচ্ছে সরকার। ফেয়ার ট্রায়ালের ব্যাপারে, এলিমেন্টস অফ ক্রাইমসের ব্যাপারে, রুলস অফ এভিডেন্সের ব্যাপারে, এইসব ব্যাপারগুলো আমরা মোটামুটি দাগে পর্যালোচনা করেছি এবং এগুলো আমরা আলোচনা করেছি যে আমরা এই নেসেসারি অ্যামেন্ডমেন্টগুলো আনবো এবং সরকার এই ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছেন। যদিও জুলাই আগস্টের হত্যার বিচার দ্রুত ও স্বচ্ছতার সাথে করা উচিত বলে মত ফৌজদারি আইন বিশেষজ্ঞ SM শাহজাহানের। এক্ষেত্রে ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। আজকে যে আইন হলো আগামীকালকে থেকে বা আজকে থেকে এটা কার্যকরী হবে। এখন অফেন্স যেটা হয়ে গেছে সেটার জন্য এই আইন যদি পরিবর্তন করাটা, এটা আমার মনে হয় যে সমীচীন হবে না। ওই আইনের ভিতরে যেটুকু আসে ওইটুকু আইনের আওতায় নিয়ে আসে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় বড় বড় হত্যাকাণ্ডের ঘটনাগুলো স্পর্শকাতর বিবেচনায় আগে তদন্ত শেষ করে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। গত সরকারের আমলে সঠিক তথ্য উপাত্ত দিতে সরকারি কর্মচারীরা অসহায় ছিলেন বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেছেন, নানা খাতের যেসব প্রাক্কলন হয়েছে তার ভিডিও দুর্বল ছিল। কমিটির 3য় সভা শেষে দেবপ্রিয় ভট্টাচার্য জানান, মাথাপিছু আয়, প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি পরিসংখ্যান গভীরভাবে বিশ্লেষণ করা হবে। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে অন্তর্বর্তী সরকার গঠিত অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির 3য় সভা। সরকারি 24টি সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলেন কমিটির সদস্যরা। সভা শেষে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত সরকারের আমলে তথ্যউপাত্ত প্রাক্কলনকারীরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি। আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে কিভাবে জাতীয় আয় এবং মূল্যস্ফীতি হিসাব করা হয়েছে তা খতিয়ে দেখার কথা জানান তিনি। জাতীয় আয়ের প্রবৃদ্ধির হিসাব কিভাবে হয়েছিল আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয়, এই দুটো বিষয়কে গভীরে যেয়ে দেখার সিদ্ধান্ত করেছি। ডক্টর দেবপ্রিয় আরও বলেন, গেল 15 বছরে বিদ্যুৎ জ্বালানি সহ অন্য খাতের চুক্তি খতিয়ে দেখা হবে। গ্রাউন্ড জিরো বের করতেছি আমরা। গ্রাউন্ড জিরো থেকে ইমারত তৈরি করা যাবে, সেই ইমারতটা তৈরি হবে কিনা সেটা বোঝার জন্য আমরা দেখছি। প্রক্রিয়া যদি আগে খারাপ থাকে, পরবর্তীতে প্রক্রিয়া কি আরও খারাপ হয়ে গেল কিনা সেটাই দেখব। অংশীজনদের সাথে আলোচনা শেষে দ্রুতই প্রতিবেদন প্রণয়ন শুরু হবে বলে জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা ঢাকার বাইরে অন্তত একাধিক স্থানে আমরা টাউন হল মিটিং করব। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করতে তাদের বিরুদ্ধে মামলা হতে হবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ভিত্তিক।
কোনো বিশেষ লক্ষ্য বা উদ্দেশ্য অভিযান চালালে তা ব্যর্থ হতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বাংলাদেশে সরকার বদল হলেই নতুন সরকার আগের সরকারের দুর্নীতির খোঁজে তদন্তে নামে, তবে সেগুলো পরিণত হয় কেবলই রাজনৈতিক হাতিয়ারে। এবার ছাত্র জনতার অভ্যুত্থানের পর গেল ১.৫ দশকের স্বৈরশাসকের দুর্নীতির খবর এখন গণমাধ্যমের প্রতিদিনের শিরোনাম। অন্তর্বর্তী সরকারও রয়েছে দুর্নীতি দমনে কঠোর অবস্থানে। দুদক সংস্কার সহ গঠন করা হয়েছে 6টি কমিশন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে এই সরকারের দুর্নীতি বিরোধী উদ্যোগ অতীতের মতো ব্যর্থ হবে না। দুর্নীতি নিয়ন্ত্রণ, রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো এবং একটা কর্তৃত্ববাদী সরকারের পতনের মাধ্যমে আরেকটি কর্তৃত্ববাদী সরকার, ক্ষমতার ব্যবহারকারী সরকার, মানবাধিকার লঙ্ঘনকারী সরকার, দুর্নীতি সরকার উত্থানের সুযোগ সৃষ্টি হবে, সেটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মাধ্যমে যে পরিবর্তন হবে তার ফলে হবে, এটা আশা করাটা উচিত হবে না। বিশেষজ্ঞরা বলছেন কোনো ব্যক্তি বা দলকে উদ্দেশ্য করে নয়, দুর্নীতি বিরোধী অভিযান হতে হবে নির্মোহ। আমার যদি লক্ষ্যই থাকে আমি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করব, এই জন্য এটা করছি, কিংবা আমার যদি উদ্দেশ্য থাকে যে আমি রাজনীতিবিদদের বা রাজনীতিকে সরিয়ে দেব, এ করব, কেউ অনেকে যেমন বলে থাকেন -2 ফর্মুলা বা ইত্যাদি, হ্যাঁ, এটা লক্ষ্য থাকে না, ওইটাকে লক্ষ্য করে যদি দুর্নীতি দমনে নামা হয় তাহলে দেখা যায় যে এটা পরবর্তীকালে ওইটা ঠিক থাকে না। বাজ বিচার ছাড়াই গণহারে মামলা না দেওয়ার পরামর্শ সাবেক এই আমলার। যে কারণে প্রচুর অনিয়ম তো দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে, সেগুলোকে পিন পয়েন্টেড করা, টার্গেট করা, এইটার মামলা চালানো চলবে বহুদিন ধরে। কিন্তু মামলাটা করার সময় যদি আমার উদ্দেশ্য বিধির ভিতরে গোলমাল থাকে তাহলে প্রচুর মামলা হবে ঠিকই, কিন্তু সেই মামলা আর শেষ হবে না। দুর্নীতির দায়ে সত্যিই বিচার হয়, দেশে এমন উদাহরণ সৃষ্টির বিকল্প নেই বলে মনে করেন এই দুই বিশ্লেষক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব বলে জানালেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, জনগণ নির্বাচন ও ক্ষমতার পালা বদলের জন্য নয়, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করার জন্য গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। শ্রমিকদের উন্নয়নে ও অধিকার রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। রাজনৈতিক দলের ব্যাপারে যে রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই। আপনারা জানেন সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায়, কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটাই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছে আদালত। তবে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানান সিলেটের কোর্ট ইন্সপেক্টর। সকালে সিলেটে কঠোর নিরাপত্তা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কানাইঘাট আদালতে আনা হয় সাবেক এই বিচারপতিকে। পরে 54 ধারায় গ্রেফতার বিচারপতি শামসুদ্দিন মানিককে ভারতে অনুপ্রবেশ চেষ্টার মামলায় জামিন দেয় আদালত। গত 24শে অগাস্ট ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন তিনি। বাংলাদেশে আর্থিক স্থিতিশীলতা, সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে কথা বলতেই ঢাকা সফর করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশকে সহায়তা করার পেছনে যুক্তরাষ্ট্রের লক্ষ্য কী? উত্তরে মিলার বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও বাণিজ্য প্রসারিত করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র।
We signed with the Bangladeshi interim government a development agreement worth over $200 million in interim assistance, which will support governance, expanding trade, and creating greater opportunities for the Bangladeshi people to build a brighter and more prosperous future. দর্শক, নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। আশুলিয়ায় 2 পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, এক নারী শ্রমিক নিহত। সাকিবের সামনে নতুন রেকর্ডের হাতছানি, আর 8 উইকেট পেলেই নাম লেখাবেন 250 ক্লাবে। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। পোশাক কারখানায় কমছে না শ্রমিক অসন্তোষ। আশুলিয়ার জিরাবোতে 2 পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হন, আহত হন আরও 20 জন। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল কদিন স্বাভাবিক কাজ চলার পর আবারও অস্থিরতা আশুলিয়া ও গাজীপুরের পোশাক শিল্পে। সকালে মাস্কট কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা জড়ো হয়। এক পর্যায়ে তারা পাশের রেডিয়েন্স গার্মেন্টসে হামলা চালায়। এ সময় ওই কারখানার শ্রমিকরা বাইরে বের হয়ে আসলে মাস্কটের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিক মারা যায়। পরে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রোকেয়া মাস্কট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর ছিলেন। পুলিশ জানায় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আলোচনা করে তারপরে ওনারা এখান থেকে যাওয়া বা কাজ করার বিষয়ে এবং যিনি মারা গেছেন ওনার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে গাজীপুরের চন্দ্রাতে বকেয়া বেতনের দাবিতে নায়করা কারখানা শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। চন্দ্রবতী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করেন ব্যাকসিমকো টেক্সটাইল কারখানার শ্রমিকরা। সিজন ড্রেস কারখানার শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে 2.5 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ক্ষমতা একচ্ছত্র করতে নিজ নির্বাচনী এলাকা নীলফামারী 2 আসনে কোনো প্রতিপক্ষ রাখতে চাননি সাবেক সংসদ সদস্য ও সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে বিএনপি নেতা সহ 6 জনকে হত্যার অভিযোগ রয়েছে নূরের বিরুদ্ধে। প্রায় 1 যুগ পর হত্যার দায়ে নূরের শাস্তির দাবিতে মুখ খুলেছেন স্বজনেরা। নীলফামারী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2001 সালে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন একসময়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। এরপরই নাটকের চরিত্রের মতোই পাল্টে যায় তার রূপ। বিতর্কিত নির্বাচনে নীলফামারী 2 আসন থেকে বারবার নির্বাচিত হয়ে ক্ষমতার একচ্ছত্র অধিপতি হন তিনি। ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতি মন্ত্রী। 2013 সালের 14 ডিসেম্বর দেশীয় অস্ত্র আর বিশাল গাড়িবহর নিয়ে বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালান আসাদুজ্জামান নূর ও তার ক্যাডার বাহিনী। তাকে বাড়িতে না পেয়ে নির্মম নির্যাতন চালায় তার পরিবারের সদস্যদের উপর। ভাঙচুর ও লুটপাট চালিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিকল্পিতভাবে আসছিল আমার স্বামীকে হত্যা করার উদ্দেশ্য, কিন্তু আমার স্বামীকে ওই মুহূর্তে পাইনি। আত্মগোপনে গিয়েও শেষ রক্ষা হয়নি রব্বানীর। 2014 সালের 15 জানুয়ারি র্যাব পরিচয়ে আটক করা হয় তাকে। 18 জানুয়ারিতে মিলে তার মরদেহ। আসাদুজ্জামান নূর নিজেই বলছে যে রব্বানীর লাশ দেওয়া হবে না, লাশ আমরা পুড়ে ফেলবো। 1 যুগ পর এসে আসাদুজ্জামান নূর সহ হত্যায় জড়িতদের বিরুদ্ধে মামলা করেছেন স্বজনরা, চাইছেন সর্বোচ্চ শাস্তি। আমার বাবা কে তারা নৃশংসভাবে হত্যা করেছে, এটার বিচার চাই। স্কুলে যে কোনো অনুষ্ঠানে আমার সবার বাবা যায়, কিন্তু আমার বাবা যায় না কেন? আমার ছেলের অনেক শাস্তি দিয়ে মারছে, জানেন। আমার এই শাস্তির বিচার চাই, আমি ন্যায্য বিচার চাই। নূর তার ক্ষমতার দাপট বাড়াতে সে সময় শুধু রব্বানী নয়, হত্যা করা হয় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের 7 নেতাকে। রব্বানী বউ, ছোট ছোট বাচ্চা, মহিদ, আতিক,
এদের বাবা বাচ্চা বাড়ির এরকম অবস্থা, তারা খুব কষ্টের ভিতরে। তবে বিএনপি নেতারা বলছেন নাটকবাজ নূরের ঢাকায় অঢেল সম্পত্তি থাকলেও নীলফামারীতে রয়েছে একটি মাত্র টিনশেড বাড়ি। এখানে আসা যাওয়া থাকতো প্রয়োজনে, আর বাকি সময় রাজত্ব করত তার ক্যাডার বাহিনী। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংসদীয় সরকার ছাড়া কোনো সংস্কার স্থায়ী হয় না বলেন তারেক রহমান, দ্রুত নির্বাচন দাবি। শাহরিয়ার বাবু শ্যামল 7 দিনের রিমান্ডে, সুজনের রিমান্ডে স্থগিত। $2 বিলিয়ন ঋণ দেবে বিশ্ব ব্যাংক, দুর্নীতি নির্মূল ও সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। পুলিশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা, ইন্ধনে হাসিনাপন্থী কর্মকর্তারা। জোরালো হচ্ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি, অগ্নি পরীক্ষায় ভারত। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।